রোববারের আলসি দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফ এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প ঋত্বিকা ব্যানার্জির লেখা রেল অবরোধ। এই গল্পটি আমরা নিয়েছি লিটারোমা থেকে। লিটারোমা একটি ক্রিয়েটিভ কমিউনিটি, যেখানে যে কোনো পেশার মানুষ তাদের ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করতে পারেন। মুখ্য চরিত্রে রঞ্জন, মধুচন্দা এবং কথক। শুরু হচ্ছে রেল অবরোধ। লোকাল ট্রেনের হকার উচ্ছেদের বিরুদ্ধে ইউনিয়নের প্রতিবাদে সকাল থেকে ব্যান্ডেল স্টেশনে রেল অবরোধ চলছে। সরকারের বিপক্ষে তাদের এই আওয়াজ গড়ে তোলার প্রয়াসে পর্যুদস্ত হচ্ছে সাধারণ যাত্রী। সকলেরই নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছানোর তাড়া। কেউ অফিস যাত্রী, কেউ স্কুল কলেজ পড়ুয়া, আবার কেউ বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে বেরিয়ে সমস্যার সম্মুখীন। সকলেই অসন্তুষ্ট, প্রত্যেকেই কাউকে না কাউকে দোষারোপ করে মনের জ্বালা মেটাচ্ছে। ভিড়ের মধ্যে থেকে এক মাঝবয়সী ভদ্রলোকের ঘাম ঝরা বিদ্বেষ কানে আসে। আশ্চর্য, এইভাবে অবরোধ দেখে আমাদের হেনস্থা করে কি লাভ? তোদের প্রতিবাদ যদি করতেই হয় স্টেশন মাস্টারের কাছে যা, সেখানে স্লোগান মিছিল যা করতে হয় কর। তা না, খামোখা আমাদের ফ্যাসাদে ফেলে প্রতিবাদ হচ্ছে, যত সব। অন্য এক মহিলা নিত্যযাত্রী গলা মিলিয়ে বলেন, একদম ঠিক বলেছেন দাদা। এর চেয়ে বরং ইউনিয়নের লিডারকে বলুক কোনো মন্ত্রী-টন্ত্রীকে লাইন করে রেল অথরিটির উপর সরাসরি চাপ দিতে। এইভাবে সপ্তাহের মাঝে কাজের সময় হরতাল কেউ করে? একটি অল্প বয়সী ছেলে সদ্য বেসরকারি চাকরিতে জয়েন করেছে। তামিল বসের খিটখিটে মুখ মনে পড়তেই এক রাশ বিরক্তি ভেসে ওঠে। টেনশনে হাতের আঙুলগুলো অদ্ভুতভাবে নাড়তে থাকে আর নিজের মনে বিড়বিড় করে, উফ, এক তো সেই সকাল থেকে ঝামেলায় আটকে আছি, আবার গিয়েই বসের গালি শোনো, ব্রেকফাস্টটাও হলো না। দূর বাবা, আজকে দিনটাই অপয়া। কলেজ পড়ুয়া এক ছাত্রীকে বারবার উদ্বিগ্ন হয়ে ঘড়ি দেখতে দেখে এক বৃদ্ধ প্রশ্ন করেন, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে মা, কি হয়েছে? আর বলো না দাদু, আজ থেকে আমাদের কলেজের সেমেস্টার শুরু। 10টা থেকে পরীক্ষা ছিল, এখানেই 11টা বেজে গেল। কখন পৌঁছাবো কিছুই বুঝতে পারছি না, কি যে হবে। দেখে তাকে বেশ মেধাবী ছাত্রী মনে হয়। কথা বলতে বলতে চোখ ছলছল করে ওঠে। খুব মায়া হয় বৃদ্ধটির। মাথায় হাত বুলিয়ে বলেন, কি আর করবে বলো মা, কলেজে জানিয়েছো অবরোধের কথা? মেয়েটি ছোট্ট ঘাড় নেড়ে সম্মতি জানায়। এই প্রতিকূল অবস্থায় আদতে কারোরই কিছু করার নেই। সবার পৌঁছানোর তাড়া, অথচ হাত পা বাঁধা। এমনকি স্টেশন থেকে বড় রাস্তা এতটাই দূরে যে বাস বা অন্য কোনো গাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করাও বেশ কঠিন। অন্যদিকে এক বয়স্ক মহিলার হাঁপানির কষ্ট ক্রমেই বেড়ে চলেছে। ট্রেনের ঠাসা ভিড়ে তার যেন দম বন্ধ হয়ে আসছে, অথচ অসুস্থ মানুষটাকে একটু শোয়ানোর মতো জায়গা পর্যন্ত নেই কোথাও। পাশে তার কন্যা বা পুত্রবধূ কেউ একজন হবে ক্রমাগত একটা খবরের কাগজ দিয়ে হাওয়া করে চলেছে। হাতে মুখে জল দিয়ে শরীর ঠান্ডা রাখার চেষ্টা করছে। দূরপাল্লার ট্রেন, লোকাল ট্রেন, মালগাড়ি অবরোধে সব আটকে পড়েছে। হকারদের তাণ্ডবে প্রাণ ওষ্ঠাগত। অবিরাম চিৎকার কানে আসছে, আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। হকার হটানোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে। হকারদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। চারিদিকে চোখ ঘুরিয়ে এতক্ষণ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিল মধুচন্দা। হঠাৎই দূরে উল্টো দিকের প্ল্যাটফর্মে এক নিঃসঙ্গ মনমরা যুবকের ওপর নজর পড়ল ওর। মাথা নিচু করে ঠেলাগাড়ির ওপর বসে, হাত দুটো মুঠো করে থুতনির কাছে ধরা, আনমনে কি যেন ভাবছে। চোখে মুখে দুশ্চিন্তার কালো ছাপ, গায়ে ছাইরঙা হাফ শার্ট আর বাদামি ঢোলা প্যান্ট। চুল উস্কো খুস্কো, মুখে খোঁচা খোঁচা দাড়ি, রোগাটে গরম, মাজা মাজা গায়ের রং। বয়স খুব বেশি হলে বছর 30। মধুচন্দার বাড়ি ব্যান্ডেল চার্চের কাছে পাইক পাড়ায়। কর্মসূত্রে কাটোয়া হাই স্কুলে ইতিহাসের দিদিমণি। রোজ লোকাল ট্রেনেই সে যাতায়াত করে। বয়স গত বৈশাখে 25 পেরিয়েছে। সুশ্রী, চোখে আধুনিক ফ্রেমের চশমা, পরনে ফিকে গোলাপি রঙের সিফন শাড়ি, কাঁধে শান্তিনিকেতনী সাইড ব্যাগ। আভিজাত্য তার চেহারা এবং মানানসই সাজের পরতে পরতে যেন ফুটে উঠেছে।
শান্ত চোখের চাহনি, ঠোঁটের কোণে মিষ্টি হাসি যেন লেগেই রয়েছে। ছোট থেকেই আশ্চর্য ঠান্ডা মেজাজ। 4 ঘন্টার অবরোধে আটকে পড়ে সকলের মেজাজ যখন চরমে, তখন মধুছন্দার চোখে সে কি বিস্ময়কর নীরবতা। এই কঠিন পরিস্থিতিতেও তার মনে কোনো প্রতিবাদের আগুন নেই, বরং যা হবে দেখা যাবে গোছের হাবে ভাবে অবাক বাকি মানুষজন। অনেকক্ষণ এক জায়গায় বসে পা ধরে গেছে। বার কয়েক প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক পায়চারি করতে করতে হঠাৎ বড় পিসির কথা মনে পড়ে। ধুর, এত বেলায় আজ স্কুলে গিয়ে লাভ নেই, হাফ ছুটি এমনিতেই কাটা যাবে, তার চেয়ে বরং একবার বড় পিসির সাথে দেখা করে আসি। তিনিও ব্যান্ডেলেই থাকেন। কাজের ব্যস্ততায় অনেকদিন যাওয়া হয়নি। মায়ের কাছে শুনেছে পিসি আজকাল বেশ অসুস্থ থাকেন। এই অবেলায় তার বাড়ি যাওয়া ঠিক হবে কিনা ভাবতে ভাবতে ওভারব্রিজ পেরিয়ে উল্টো দিকের প্ল্যাটফর্মে এসে পৌঁছয় মধুছন্দা। সিঁড়ি দিয়ে নেমে বাঁক নিতেই আবার দেখতে পায় সেই বিষণ্ণ ছেলেটিকে। তখনও সেই একইভাবে বসে গভীর চিন্তামগ্ন। চেহারায় খুব একটা বড় ঘরের ছেলে বলে মনে হয় না। এগিয়ে গিয়ে যেচে কথা বলতে যাবে কিনা ভাবছে, এমন সময় ছেলেটি একটু নড়ে চড়ে বসে। মুখ তুলে তাকাতেই দেখে সামনে মধুছন্দা দাঁড়িয়ে। কিছু বলবেন? না মানে কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করছি। আপনাকে অনেকক্ষণ থেকে এভাবে একা এখানে চুপ করে বসে থাকতে দেখছি, কি হয়েছে? এত চিন্তিত লাগছে কেন? সম্পূর্ণ অপরিচিতা এক মহিলার এই প্রশ্ন তাকে অস্বস্তিতে ফেলে দেয়। কোনোদিনই সে স্বচ্ছন্দ মেলামেশায় খুব একটা পারদর্শী নয়। পাশ কাটানো উত্তর দিয়ে বলে, ও তেমন কিছু না। তাকে এড়িয়ে যাচ্ছে বুঝতে পেরে মধুছন্দা বলে, অবাক হচ্ছেন? হঠাৎ এরকম প্রশ্ন করে বসলাম কেন? আসলে এই স্কুলে চাকরি নেওয়ার আগে আমি কিছুদিন সমাজকর্মী হিসেবে একটি এনজিওতে কাজ করেছি। তখন অনেক মানুষের সুখ দুঃখের কথা শুনেছি। কিছুটা সেই পুরনো অভ্যাসবশতই আজ আপনাকে জিজ্ঞাসা করে ফেললাম বলতে পারেন। থাকে, অসুবিধে হলে বলতে হবে না, সরি আপনাকে বিরক্ত করার জন্য। কথাটা শেষ করে মলিন হেসে মধুছন্দা তার কাঁধে ঝোলা সাইড ব্যাগের স্ট্র্যাপটা শক্ত করে মুঠোয় ধরে সামনের দিকে এগিয়ে যায়। রুমালে ঘাম মুছতে মুছতে কয়েক পা দূরে প্ল্যাটফর্মে সেই বুড়ো অশ্বত্থ গাছের তলায় দাঁড়ায়। মিনিট দুয়েক জিরিয়ে ব্যাগ থেকে জলের বোতল বের করে এক ঢোক জল খায়। দূর থেকে ছেলেটি তাকেই লক্ষ্য করছিল। সে ভাবল যে অকারণেই হয়তো ভদ্রমহিলাকে এতটা অপমান করে ফেলল সে। কিন্তু কী বা হবে নিজের দুঃখের কথা জানিয়ে? অনুশোচনার তাড়নায় সে এগিয়ে যায় মধুছন্দার দিকে, বলে, কিছু মনে করবেন না ম্যাডাম, আমার আসলে মন মেজাজ করা ঠিক নেই, তাই আপনার সাথে। ও ঠিক আছে, মন খারাপ থাকলে একটু কথাবার্তা বলে দেখতে পারেন। বলছি না তাতে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, তবে অনেক সময় মন হালকা হলে উপায় বাতলে যায়। মধুছন্দা খুব স্বাভাবিক কণ্ঠে ছোট করে নিজের পরিচয় দেয়। তার ব্যবহারের আন্তরিকতায় ছেলেটি ক্রমশ আড়ষ্টতা কাটিয়ে একসময় নিজেই বলে বসে, আপনি আমার কাছে একটু আগে যা জানতে চেয়েছিলেন বলছি। আসলে প্রত্যেকেই কথা বলার, মনের ভাব ভাগ করে নেওয়ার সঙ্গী খোঁজে। মধুছন্দার সরল প্রশ্ন মন ছুঁয়ে যায়। বিপদের দিনে কোনো অপরিচিত ব্যক্তির সামান্য উষ্ণতায় অনেক সময় ম্যাজিক করে দেয়। ছেলেটি ভাবে যে অন্তত একজন মানুষকে তার মনের কথা বলার সুযোগ পেল সে। এক নিঃশ্বাসে সে বলে চলে, আমি রঞ্জন, হাওড়া মেন লাইনের এক ডেইলি হকার। লোকাল ট্রেনে হকার ওঠানোর প্রতিবাদে আজ আমাদের ইউনিয়ন অবরোধ দেখেছে। ওদিকে বাড়িতে একা আমার মা, খুব শরীর খারাপ। একা? বাবা গত বছর মারা গেছেন। দিদিদের সাথে বিয়ের পর থেকে সেভাবে আর সম্পর্ক নেই। ও, আর ভাই বা দাদা কেউ নেই? দাদা ছিল, করোনায় মারা যাওয়ার পর বৌদি 2 মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। রঞ্জনকে দেখে খুব মায়া হয় মধুছন্দার। নিজের বোতল থেকে জল খেতে দিয়ে জিজ্ঞেস করে, কাকিমার কি হয়েছে? এক অপরিচিতার মুখে শটান কাকিমা ডাকে ভিজে যায় রঞ্জনের নরম মন। ক্লান্ত গলায় সে বলে, মা টিবির রোগী, পুরো বিছানায় শোয়া। ডাক্তার বেশি ওঠা হাঁটা করতে বারণ করেছে, তাই আমাকেই বাড়ির সব কিছু সামলাতে হয়। চাকরির চেষ্টা করেননি? আর চাকরি কেন? সরকার তখন অনেক কিছু সুবিধা করেছে,
চেষ্টা করে দেখতে দোষ কোথায়? পড়াশুনো বেশি দূর করতে পারিনি, চাকরি পাওয়ার আশা আমি রাখি না। এই বেশ আছি, অগাধ জীবনই ঠিক আছে। তা নিজের দোকান দিতে পারেন তো, তাহলে বেশি ইনকাম হবে। অত পয়সা থাকলে কি আর লোকাল ট্রেনে হকারি করি? লম্বা দীর্ঘশ্বাস ফেলে মধুছন্দা শুনে রঞ্জনের কথা। কি জানেন ম্যাডাম, ভাগ্য মনে করে সব মেনে নিয়েছি, কাউকে কখনো দোষ দিইনি, কখনো না। কিন্তু কয়েকদিন ধরে মায়ের শরীর খুব খারাপ, হয়তো আর বেশি দিন নেই। কাল সারাদিন তেমন রোজগারপাতি হয়নি যে বড় ডাক্তারকে বাড়িতে কল দেব। হাতে একদম টাকা নেই। সরকারি হাসপাতালে নিয়ে যেতাম আজকে, কিন্তু ইউনিয়ন বন্ধে গেছে। দাদার কড়া হুকুম, আমাদের সবাইকে হাজিরা দিতেই হবে বিক্ষোভ মিছিলে, নয়তো 1000 টাকা জরিমানা নেবে। মাকে বোধহয় আর। গলার স্বর জড়িয়ে আসে রঞ্জনের। দু হাতে মুখ ঢেকে মাথা নিচু করে কান্না চাপার চেষ্টা করে। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর ডোকরে কেঁদে ওঠে সে। বাড়ি গিয়ে দেখবো হয়তো সব শেষ। এতক্ষণ মধুছন্দা শুনছিল তার করুণ কাহিনী। আন্দোলনের তুমুল চিৎকারে রঞ্জনের কান্নার শব্দ চাপা পড়ে যায়। অসংখ্য মানুষের ভিড়ে এই নিঃসঙ্গ যুবকের আরতি কারোর কানেই পৌঁছয় না, একমাত্র মধুছন্দা ছাড়া। অচেনা দুই মানুষ পারিপার্শ্বিক কঠিন পরিস্থিতিতে কেমন যেন আপন হয়ে যায়। বেলা 3টে নাগাদ অবশেষে রেল অবরোধ তুলে নেয় হকার ইউনিয়ন। ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও ঘণ্টা 2 লেগে যায়। পরের দিন ছিল শনিবার, মধুছন্দার স্কুল ছুটি, তাই তাকে আগামী 2 দিন ট্রেনে যাতায়াত করতে হয়নি। সোমবার সকাল 9টা নাগাদ ব্যান্ডেল স্টেশনে ট্রেন যখন ঢুকছে, গেটে ঝুলতে ঝুলতে হঠাৎ যেন মধুছন্দাকে দেখতে পায় রঞ্জন। আন্দাজ করে লেডিস কামরাতেই নিশ্চয়ই উঠবে। দৌড়ে গিয়ে সেখানে তাকে খোঁজে। দেখতে না পেয়ে মন খারাপ হয়ে যায়। হঠাৎ ভিড়ের মধ্যে এক মিহি নারী কণ্ঠস্বর দূর থেকে তার কানে ভেসে আসে। কেউ যেন তাকে নাম ধরে ডাকছে, রঞ্জন, এই রঞ্জন, এদিকে। পিছনে ফিরে তাকাতেই দেখে মধুছন্দা। আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে মন। ভিড় ঠেলে কাছে গিয়ে সে বলে, আপনাকে খুঁজছিলাম ম্যাডাম, দূর থেকে একবার দেখলাম মনে হলো প্ল্যাটফর্মে ঢোকার সময়। এসে ভিড়ের মধ্যে না দেখতে পেয়ে চলে যাচ্ছিলাম। কাকিমা কেমন আছেন? মায়ের খবরই তো দিতে এলাম। আপনার দেওয়া টাকা খুব উপকারে এসেছে। বড় ডাক্তারের কাছে চিকিৎসা করাচ্ছি, অনেক ওষুধ দিয়েছেন, বলছেন মা ভালো হয়ে যাবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। এক কামরা যাত্রীর মাঝে রঞ্জনের বিগলিত অভিব্যক্তিতে বেশ অপ্রস্তুতে পড়ে যায় মধুছন্দা। অনেকেই তার দিকে মুখ চাওয়াচাওয়ি করে। অবশ্য তাতে মধুছন্দার আপত্তি নেই। সেদিকে নজর না দিয়ে কিছুটা কুণ্ঠিত হয়েই সে বলে, আরে না না, এ তো সামান্য ব্যাপার। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো যে কোনো মানুষের কর্তব্য। আমি আমার কর্তব্যই করেছি, তার জন্য আপনি আমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবেন না। মধুছন্দার এই কর্তব্যবোধে বিমোহিত রঞ্জন মনে মনে তাকে সাধুবাদ না জানিয়ে পারে না। ওদিকে সুন্দরী মহিলাকে রঞ্জনের মতো এক হকারের সাথে সাবলীলভাবে কথা বলতে দেখে পাশাপাশি অন্যান্য যাত্রীরা তির্যক দৃষ্টি নিক্ষেপ করে। কিন্তু মধুছন্দা লোকে কি ভাবলো, কি বলল, কি মনে করলো, এসব সংকীর্ণ মানসিকতাকে একেবারে পাত্তাই দেয় না। তাই লোকজনের বিদ্রুপাত্মক মুখভঙ্গিতে আরও উৎসাহিত হয়ে রঞ্জনের সাথে কথা চালিয়ে যায়। এখন প্রায় রোজই তাদের দেখা হয়। আজকাল মধুছন্দার জন্য প্রায়শই রঞ্জন ব্যান্ডেল স্টেশনে লেডিস কামরার সামনে অপেক্ষা করে। কোনোদিন আসতে দেরি হলে বেশ কয়েকবার এমনও হয়েছে রঞ্জন তার জন্য একের পর এক ট্রেন ছেড়ে দিয়েছে। সপ্তাহের 5 দিন সোম থেকে শুক্র যেন জলের স্রোতের মতো বয়ে যায়। অথচ শনি রবিবার মধুছন্দার স্কুলের ছুটি। এই দুটো দিন যেন কাটতেই চায় না রঞ্জনের। সে অপেক্ষা করে থাকে ক্যালেন্ডারের পাতায় আবার কবে সোমবার আসবে। বহুবার মনের কথা জানানোর চেষ্টা করে, কিন্তু ঠিক সাহস জুগিয়ে উঠতে পারে না রঞ্জন। মনে তার স্থির বিশ্বাস মধুছন্দাও তাকে ততটাই ভালোবাসে যতটা সে ওকে বাসে। নিশ্চয়ই অপেক্ষা করে আছে কবে রঞ্জন তাকে মনের কথা জানাবে। হয়তো সেও কোনো মানসিক দ্বন্দ্বে ভুগছে।
ও তাকে আদৌ ভালোবাসে কিনা এইসব মন গড়া নানা কিছু ভেবে চলে রঞ্জন একান্ত নিবিড়ে। দেখতে দেখতে 1 বছর গড়িয়ে যায়। এতদিনে রঞ্জন মধুছন্দাকে তার অন্তর থেকে ভালোবেসে ফেলেছে। কোনো যাত্রী কখনো তার সাথে এত সহৃদয়ভাবে কথা বলেনি। তার মতো হকারকে মানুষ হিসেবেই গণ্য করে না কত লোকে। যথা কারণে সামাজিক বৈষম্যের সংশয় এখনও সে মনের কথা মধুছন্দার কাছে খুলে বলে উঠতে পারেনি। তবে সে ভালোই বোঝে যে মধুছন্দা রঞ্জনকে বেশ পছন্দ করে। না হলে কেউ জন্মদিনে কখনো নাম লেখা রূপোর লকেট উপহার দেয়? সযত্নে আলমারির লকারে বাবার ছবির পাশে তুলে রাখে রঞ্জন। সেদিন ছিল মহালয়া, দেবীপক্ষের শুরু। বেশ কদিন ধরে 10-20 টাকা করে জমিয়ে কিছু পুঁজি বানিয়েছে রঞ্জন। খুচরো পয়সা ও আরও কিছু টাকা মিলিয়ে মোট 500 মতন হয়ে যাবে। অনেক চিন্তাভাবনার পর অপূর্ব সুন্দর এক কাঁচের তৈরি তাজমহল কেনে সে। তাজমহল সর্বকালের সেরা প্রেমের প্রতীক, তাই তাকেই সে বেছে নেয় প্রেম নিবেদনের সাক্ষ্য হিসেবে। আজ রঞ্জন মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ, মধুছন্দাকে তার মনের কথা সে বলবেই। 1 বছর হতে চলল তাদের পরিচয়। এইবার তাদের এই অলীক সম্পর্ককে একটা নাম দেওয়া দরকার। রথের মেলা থেকে কেনা সুগন্ধি মেখে হাতে চকচকে কাগজে মোড়া উপহার নিয়ে সকাল 8টা থেকে ব্যান্ডেল স্টেশনে অপেক্ষা করে। আজ সে হকারি করতে বেরোয়নি, সারাদিন মধুছন্দার সাথেই কাটাতে চায়। 9টা, 10টা, 11টা, 12টা বেজে যায়, কিন্তু মধুছন্দার দেখা নেই। প্ল্যাটফর্মের ভিড়ে গায়ে সুগন্ধির লেশ ক্রমশ যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। অন্যান্য দিন হাত ঘড়ি না থাকায় স্টেশনের ঘড়িই ভরসা। আজ সে সেজে গুজে ইস্ত্রি করা পোশাক পরে এসেছে, মাথার চুল পাটে পাটে আঁচড়ানো। হঠাৎ এক দমকা হাওয়ায় চুলগুলো সব এলোমেলো হয়ে যায়। মনে মনে খুব বিরক্ত হয় রঞ্জন। পিছনের পকেটে খুঁজতে গিয়ে দেখে চিরুনি আনতে ভুলে গেছে। বাধ্য হয়ে হাত দিয়েই যতটা সম্ভব আঁচড়ে নেয়। বেলা বাড়তে থাকে। 2-3 ভাঁড় চা ছাড়া আর কিচ্ছু পেটে পড়েনি সকাল থেকে। 4টে অবধি ব্যান্ডেল স্টেশনে ঠায় দাঁড়িয়ে থাকে রঞ্জন। বার কয়েক ওভারব্রিজের কাছে পাইচারি করে যদি অন্য দিক থেকে মধুছন্দা আসে। কিন্তু এক বুক হতাশা নিয়ে সেদিন বাড়ি ফেরে রঞ্জন। বিকেলে আর হকারি করতে ইচ্ছে করে না। ভারী অভিমানী ছেলে। আর কদিন পরেই স্কুলে পুজোর ছুটি পড়ে যাবে। কতদিন তাদের দেখা হবে না। আজকের দিনে অন্তত কয়েক মিনিটের জন্য হলেও মধুছন্দার স্টেশনে আসা উচিত ছিল। এমনটা ভেবে আরও হতাশ হয় মন। সারাদিনে আজ রঞ্জনের আয় শূন্য। রাতে 2টো চিঁড়ে ভিজিয়ে খেয়ে শুয়ে পড়ে। নিজেকে প্রতিশ্রুতি দেয় এরপর দেখা হলে মধুছন্দার সাথে একটাও কথা বলবে না, বরং তাকেই রাগ ভাঙাতে হবে। এই সব আকাশ কুসুম ভাবতে ভাবতে কখন যে চোখের পাতা জুড়ে আসে জানতেও পারে না রঞ্জন। পরের দিন ঘুম ভাঙে সকাল 7টা নাগাদ। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে কাজে বেরিয়ে পড়ে। ইচ্ছাকৃত ব্যান্ডেল স্টেশনে না দাঁড়িয়ে কাটোয়া লাইনে কয়েকটা স্টেশন এগিয়ে কুন্তিঘাটে অপেক্ষা করে। উদ্দেশ্য মধুছন্দাকে না দেখতে পেয়ে রঞ্জনের যেমন মন খারাপ হয়ে যায়, একটিবারের জন্য হলেও মধুছন্দাকেও সেই একই অনুভূতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। ট্রেনের লেডিস কামরার 3 নম্বর গেটে দরজার ঠিক পাশে মধুছন্দা দাঁড়িয়ে থাকে প্রতিদিন। কাজেই প্ল্যাটফর্মে ট্রেন যখন ঢুকবে দূর থেকে ঠিক দেখে নেবে রঞ্জন। নিজেকে শেডের আড়ালে রেখে উৎসুক দৃষ্টি বাড়িয়ে দেয়। কিন্তু কি আশ্চর্য, আজও মধুছন্দার কোনো খবর নেই। অনুরাগ আরও জমাট হয়। এইভাবে দিন কয়েক কেটে যায়। কাঁচের তাজমহলে ঝুল জমতে শুরু করে। তাও বাড়ি ফিরে রোজ মুছে পরিষ্কার করে। মাথায় হাত বুলিয়ে আদরের চুমু খেয়ে আলমারিতে সেই রূপোর লকেটের পাশে তুলে রাখে রঞ্জন। যেদিন মধুছন্দার সাথে আবার দেখা হবে তার, সে নিজে হাতে এই তাজমহল তাকে উপহার দেবে। ক্রমে দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে 1 মাস হতে চলল। মধুছন্দাকে আর কোনোদিন রঞ্জন ব্যান্ডেল স্টেশনে দেখেনি। মনে এবার আশঙ্কার মেঘ দানা বাঁধতে থাকে। তাহলে কি কোনো শারীরিক অসুস্থতার কারণে আর ট্রেনে যাতায়াত করে না, নাকি কাটোয়া স্কুলের চাকরি ছেড়ে দিয়েছে? ওরা কি বাড়ি বদল করে অন্য কোথাও চলে গেছে এখন? কি এমন হলো
যে রঞ্জনকে কিচ্ছু না জানিয়ে এইভাবে দিনের পর দিন সে আর স্টেশনে আসে না? তার কি একবারও রঞ্জনের কথা মনে পড়ে না? এই সব নানান ধরনের প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে। ইতিমধ্যে তার মাও মারা যান। জীবনের শেষ স্নেহের আশ্রয়টুকুও হারিয়ে যায়। দিন যেন এখন আর কাটতেই চায় না রঞ্জনের। বাড়ি ফেরার তাড়া নেই, কাজে বেরোনোরও তাড়া নেই, বেঁচে থাকার কোনো স্পৃহাই নেই। জীবন থেকে তাড়া শব্দটাই যেন চিরতরে হারিয়ে গিয়েছে। এমন করেই 1 বছর গড়িয়ে গেল। মধুছন্দার হঠাৎই উধাও হয়ে যাওয়ার রহস্যের কোনো সমাধান রঞ্জন করতে পারেনি। অথচ অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ও তো নেই। কারণ মধুছন্দার বাড়ি সে চেনে না, আর ফোন নাম্বার কখনো নেয়নি, কারণ রঞ্জনের মোবাইল নেই। আবার হাত গুটিয়ে বসে থাকতেও মন মানে না। আজ আবার মহালয়া, দেবীপক্ষের শুরু। আপ হাওড়া কাটোয়া লোকালে রঞ্জন হকারি করছে। কুন্তিঘাট স্টেশনে হঠাৎ উল্টো দিকের ডাউনে ব্যান্ডেলগামী এক ট্রেনের কামরায় তার চোখ পড়ে। মধুছন্দা না? জানলার পাশে বসে, চোখ তার পাশের মানুষটির দিকে। কি যেন কথাবার্তা চলছে তাদের মধ্যে। রঞ্জন লক্ষ্য করে আর সে লেডিস কামরায় নেই, জেনারেল কামরায়। দরজা ছেড়ে আজ সে জানলার পাশে বসে। মধুছন্দাকে দেখতে পেয়ে কাস্টমার ফেলে ছুটে যায় রঞ্জন সেই দিকে। 2 ট্রেনের দরজার দূরত্ব বেশ অনেকটা, তেরছাভাবে লাফ দিতে হবে, কিন্তু তাও সে চেষ্টা করবেই। মধুছন্দার কাছে তার প্রচুর প্রশ্ন। কেন সে সেই দিন আসেনি? তারপর থেকে কেন তাকে আর কোনোদিন দেখা যায়নি? গত 1 বছরে কি এমন হয়েছে তার জীবনে যে সব কিছু সে একেবারে ভুলে গেল? কেন রঞ্জনকে একটা খবর পর্যন্ত দেয়নি? ট্রেন তখন হর্ন দিচ্ছে। প্রায় ছেড়ে দেওয়ার মুখে জীবনের ঝুঁকি নিয়ে এক লাফে অন্য ট্রেনের দরজায় ঝাঁপিয়ে পড়ে রঞ্জন। সেই মুহূর্তে ট্রেন ছেড়ে দেয়। সকলে হৈ হৈ করে ওঠে। কোনো মতে দরজার রড ধরে সামলায় নিজেকে। হাত ফসকালে আর রক্ষে নেই। কাঁধের ব্যাগ থেকে পসরা ছিটকে রেল লাইনে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। তখনও বগির বাইরে ঝুলছে তার শরীরের বাকি অংশ। কিন্তু সেদিকে হুঁশ নেই রঞ্জনের। তার লক্ষ্য একটাই, মধুছন্দা। অন্য এক হকার বন্ধুর সহায়তায় উঠে দাঁড়ায় সে। ভিতরে ঢুকেই চোখাচোখি হয় মধুছন্দার সাথে। এক অব্যক্ত কালো মেঘের ছায়া স্পষ্ট হয়ে ওঠে দুজনের চাহনিতে। মধুছন্দাকে এক নজর দেখেই রঞ্জন তার সমস্ত প্রশ্নের জবাব পেয়ে যায়। পরনে কনক চাঁপা রঙের নতুন পাট ভাঙা তাঁতের শাড়ি, কপালে মস্ত বড় লাল টিপ, মাথায় চওড়া সিঁদুর যেন উদীয়মান সূর্যের মতো শোভা পাচ্ছে। ঠিক যেন মা মহামায়া। প্রতিমার মতো মুখখানা আরও সুন্দর দেখাচ্ছে। হৃদয় গভীরে তার রূপের প্রশংসা না করে রঞ্জন পারে না। বাকরুদ্ধ দুজনেই। চোখের কোণে চিকমিক করে ওঠে জল। কোনো কথা না বলে পরের স্টেশনে মাথা নিচু করে নেমে যায় রঞ্জন। আজ বিজয়া দশমী। মা দুর্গার হাতে অসুর নিধনের শুভ দিন। সেই উপলক্ষে স্বামীর সাথে শ্বশুরবাড়ি ফেরার জন্য সবে বেরিয়েছে মধুছন্দা। ব্যান্ডেল স্টেশনে এসে দেখে আবার রেল অবরোধ। আপ ডাউন সমস্ত ট্রেন বন্ধ। লোকাল, এক্সপ্রেস, মালগাড়ি কারোরই রেহাই নেই। সকলেই দাঁড়িয়ে রয়েছে ঘণ্টার পর ঘণ্টা। জনজীবন সম্পূর্ণ ব্যাহত। বিচলিত দেখায় মধুছন্দাকে। বাড়ি ফেরার খুব তাড়া, কারণ আজ তাদের প্রথম বিবাহবার্ষিকী। আমন্ত্রিত সকলেই পথ চেয়ে অপেক্ষা করে রয়েছেন। মধুছন্দাকে বসতে বলে তার স্বামী খোঁজ নিতে যান যে কিসের এত বিক্ষোভ। কিছুক্ষণ পরে তিনি ফিরলে মধুছন্দা জানতে চায়, কি হয়েছে গো? ও তেমন কিছু না, একটা হকার রেল লাইনে কাটা পড়েছে। ডিসগাস্টিং। খবরটা শুনে বুকের মধ্যে ছ্যাঁত করে ওঠে। কে কিছু জানতে পারলে? দূর, সে কি করে বলবো? কেউ একজন হবে। একবার দেখে এসো না। ওদের একটা কাটা পড়লে কে তার খোঁজ রাখবে? তার জন্য কেউ এভাবে হরতাল করে? মধুছন্দার মন উতলা হয়ে পড়ে। সে একাই ছুটে যায়। লাইনের ওপর অনেক মানুষের জটলা দেখা যাচ্ছে। বোধহয় সবাই হকার। বডি এখনো ওখানেই পড়ে আছে। ভিড়ের মধ্যে দিয়ে মাথা গলাতেই মধুছন্দা দেখতে পায় রেল লাইনে কাটা পড়া এক বিভৎস মৃতদেহ। সেই ভয়ানক দৃশ্যে কেঁপে ওঠে ওর সারা শরীর। অস্ফুটে সে বলে ওঠে, রঞ্জন! ঠিক তখনই সে শুনতে পায়, মধু দিদি। মধুছন্দা চমকে পিছন ফিরে দেখে একটি বাচ্চা ছেলে তাকে ডাকছে। দোহারা চেহারা,
চোখে মুখে দারিদ্র্যের ছাপ স্পষ্ট, কিন্তু ঠিক মনে করতে পারে না কোথায় দেখেছে তাকে। সে নিজেই পরিচয় দেয়। তুমি আমাকে চিনবে না গো দিদি, আমি বলাই। রঞ্জনদা রোজ আমার দোকানে চা খেত আর তোমার জন্য অপেক্ষা করত। ওই যে আমার বাবা। এই বলে হাত দেখায় আপ প্ল্যাটফর্মে একটি গুমটি দোকান ঘরের দিকে। আজ সেখানে উপচে পড়া ভিড়, লোকে লোকারণ্য ব্যান্ডেল স্টেশন। অন্যান্য দিনের তুলনায় ব্যবসা কয়েকশো গুণ বেশি হওয়ায় দোকানের বিশ্রামের কোনো ফুরসতই নেই। তারই মাঝে ছেলেটি এসেছে মধুছন্দাকে কিছু দিতে। রঞ্জনদা এটা তোমায় দিতে বলেছিল। ধুলো মাখা কচি হাতে সে বাড়িয়ে দেয় সেই কাঁচের তাজমহল। গম্বুজের মাথার কোণাটা একটু ভেঙে গেছে ঠিকই, কিন্তু সূর্যের আলো পড়লেই যেন এক মুহূর্ত ঝলমলিয়ে ওঠে সেটি। আমাকে দিতে বলেছিল মানে? দাদা জানতো তুমি আজ আসবে, তাই তো আমাকে দিয়ে গেল এটা সকালে। মধুছন্দার নরম গাল বেয়ে তখন নোনতা জল গড়িয়ে পড়ছে ঠোঁটে। চোখ ঝাপসা হয়ে আসছে কান্নায়। বুক চাপড়ে কাঁদতে ইচ্ছে করছে তার। যদি একটিবার রঞ্জনের সাথে কথা বলার সুযোগ পেত সে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইতিমধ্যে কখন তার স্বামী পাশে এসে দাঁড়িয়েছেন খেয়াল করেনি সে। মধুছন্দার মন খুব নরম। এই মর্মান্তিক দৃশ্য যে তাকে মানসিকভাবে আঘাত করবে তা তিনি জানেন, তাই তড়িঘড়ি স্ত্রীকে সেখান থেকে নিয়ে চলে যান। ঘণ্টাখানিক পর অবরোধ তুলে নেয় হকার ইউনিয়ন। পরদিন খবরের কাগজে বড় বড় অক্ষরে ছাপা হয়, নিজস্ব সংবাদদাতা, গতকাল ব্যান্ডেল স্টেশনে কাটা পড়ে এক হকারের মৃত্যু হয়েছে। থ্রু ট্রেন প্রচণ্ড গতিতে 5 নম্বর প্ল্যাটফর্মে পাশ করার সময় লাইন পার হতে গিয়ে ট্রেনের তলায় কাটা পড়ে। তার ছিন্ন ভিন্ন দেহ রেল লাইনের উপর পড়ে থাকে সারাদিন। প্রতিবাদে ব্যান্ডেল স্টেশনে চলে হকার ইউনিয়নের দিনভর রেল অবরোধ। ফলে সকল যাত্রীদের চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হতে হয়। পরে রেল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বাকি খবরটা আর মধুছন্দার পড়া হয় না। চোখের জলে কাগজ ভিজে গেছে। তখনও টেবিলের এক কোণে রাখা রঞ্জনের সেই কাঁচের তাজমহল। পেপার সরিয়ে রেখে সে ব্যস্ত হয়ে পড়ে সংসারের কাজে। নিজেকে স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা করে। আর 5টা খবরের মতো এই খবরও পরের দিন বাসি হয়ে যায় সকলের কাছে। কিন্তু অলক্ষ্যে রয়ে যায় রঞ্জনের আত্মহত্যার প্রকৃত কারণ। রেল অবরোধের আলোকে মধুছন্দার সাথে তার প্রথম আলাপ। সেই স্মৃতি বুকে নিয়ে সে এতদিন অপেক্ষা করেছিল। যেদিন সে জানতে পারে মধুছন্দার জীবনে তার কোনো অস্তিত্ব নেই, নিঃসঙ্গতা থেকে সে প্রাণ সঁপে দেয় রেল লাইনে। রঞ্জন জানত ট্রেনে কাটা পড়লে অবরোধ ডাকবেই তার ইউনিয়ন। এই অন্তিম সুযোগ মধুছন্দাকে শেষবারের মতো দেখার, না হয় রেল অবরোধই হোক তাঁদের মিলনের প্রতীক। শুনছিলেন ঋত্বিকা ব্যানার্জির লেখা রেল অবরোধ। রঞ্জনের ভূমিকায় অরিত্র, মধুছন্দা নীলাঞ্জনা, মাঝবয়সী প্যাসেঞ্জার শুভজিৎ মুখার্জি, অল্প বয়সী প্যাসেঞ্জার সৌভিক ভট্টাচার্য, বৃদ্ধ রাজা, জনৈক মহিলা প্যাসেঞ্জার চন্দ্রিমা মুখার্জি, কলেজ পড়ুয়া মেয়ে শ্রেয়সী রয়, নিউজ রিপোর্টার ও বাচ্চার ভূমিকায় কোহেলি এবং কথক সৌভিক। আবহ সঙ্গীত, ধ্বনি পরিকল্পনা এবং মধুছন্দার স্বামীর ভূমিকায় শুভজিৎ, সূত্রধর আমি অরিজিৎ এবং সমগ্র পরিচালনায় অভিষেক। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন রেল অবরোধ। লিটেরোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোমান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএমে।